শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো সবাই? বসো। আমরা গত ক্লাসে পড়েছিলাম অর্থনীতির 10টি নীতি। আজকে আমরা পড়ব সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটুকু, সেই অংশটুকু আজকের আমাদের পাঠের বিষয়বস্তু। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে এবং অনুধাবন করার চেষ্টা করবে। আমরা পড়েছিলাম যে দ্রব্য সামগ্রীর মূল্য স্তর বেড়ে যাওয়ার অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। দ্রব্য সামগ্রীর মূল্য স্তর বেড়ে যাওয়ার অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আর কোনো শ্রমিক বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো কি? বেকার। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। আয়ের উপর ভিত্তি করে আমাদের একটা চক্র আছে, তাকে বলা হয় বৃত্তাকার প্রবাহ। একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে। একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে, মানে এজেন্ট। ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। ভোক্তা বা পরিবার, উৎপাদক এবং ভোক্তা এবং পরিবার, উৎপাদন এবং ফার্ম। ভোক্তা বা পরিবার এই দুটো জিনিস আমাদের উঠানামা করে। অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে, যথা ফার্ম সমূহ এবং পরিবার সমূহ। ফার্ম বা ফার্মের মালিকরা উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন। ফার্ম বা ফার্মের মালিকরা উৎপাদনের উপাদানগুলো ক্রয় করেন, পরবর্তীতে সেগুলো সংগঠিত করে দ্রব্য ও সেবা উৎপাদন করেন এবং সেগুলোই বাজারে সরবরাহ বা বিক্রয় করেন। পক্ষান্তরে বা অন্যদিকে পরিবার সমূহ তাদের মালিকানাধীন উৎপাদনের বিভিন্ন উপাদান, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন বিক্রি করে আয় উপার্জন করেন। অর্থাৎ শ্রমিক আয় করেন মজুরি, ভূমির মালিক উপার্জন করেন খাজনা, মূলধনের মালিক লাভ করেন সুদ, আর এদের সকলের খরচ মিটিয়ে উদ্যোক্তা নিজেদের জন্য বাড়তি লাভ রেখে বাজারে উৎপাদিত পণ্য বা সেবার বিষয়টি বিক্রয় করেন। সেজন্য উদ্যোক্তার অবশিষ্ট আয়কে কি বলা হয়? মুনাফা। আচ্ছা, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন ধরনের আমার আয় প্রবণ বুঝতে পারছ? গেল অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান, যাকে বলা হয় চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। আচ্ছা, অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে, অর্থনীতিতে সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ভোগ এবং সর্বোচ্চ কল্যাণ সাধনের জন্য সঠিক পথটি বাছাই করার নিরন্তর চেষ্টা চালায়। সেজন্য অর্থনীতি ব্যবস্থা সর্বদা 3টি প্রশ্নের উত্তর বারবার খুঁজছে। সেগুলো হচ্ছে, আমরা কি উৎপাদন করব,
কি উৎপাদন করব না, আমরা কি উৎপাদন করব কি উৎপাদন করব না। 2, আমরা যা উৎপাদন করতে চাই তা উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করব। আমরা যা উৎপাদন করব তা আমরা কাজের জন্য করব, কারা এটা ভোগ করবে। এইরকম প্রশ্নগুলি থাকে অর্থনীতিতে বিভিন্ন অর্থ ব্যবস্থার মাধ্যমে, সেগুলো থেকে আমরা সমাধান পেয়ে থাকি। প্রধানত 3টি পন্থার সন্ধান পাই এবং সেই হিসাবে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে মূলত 3টি মূল পদ্ধতিতে বিভক্ত করা যায়। মনে রাখতে হবে এইসব পদ্ধতি কোনটি নিখুঁতভাবে কাজ করে না বা বাজারে বিরাজ করে না। সর্বদা বাস্তবে তারা মিশ্র অবস্থায় বিরাজ করে। তাই এখন আমাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করছে। প্রথমটা হলো বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি। বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে নির্দেশনামূলক পদ্ধতি। তৃতীয়টা হচ্ছে তোমার প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। বর্তমানে পৃথিবীতে মূলত বাজার ও পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কিংবা কিছু কিছু দেশে সমাজতান্ত্রিক পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা এবং ইরান, সৌদি আরব সহ কয়েকটি দেশে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে বলে মনে করা হয় বা ধারণা দেওয়া হয় বা ধরে নেওয়া হয়। কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করলে দেখা যায় এসব দেশে মূল বা প্রধান ব্যবস্থার চরিত্র একটি হলেও এখানে সর্বত্রই এই ব্যবস্থাগুলি অংশত কাজ করে। সে ছাড়া যদি চূড়ান্ত বিশ্লেষণে বলা হয় যে পৃথিবীর সব অর্থনৈতিক ব্যবস্থাই শেষ বিচারে একটি মিশ্র অর্থ ব্যবস্থা। তাই বাংলাদেশেও আমরা একটি মিশ্র ব্যবস্থায় দেখতে চাই। এখানে ব্যক্তি খাতে বাজারি প্রধান নিয়ন্ত্রক, রাষ্ট্র খাতে রাষ্ট্র বা পরিকল্পিত সিদ্ধান্তিক প্রধান নিয়ন্ত্রক ইসলামী প্রতিষ্ঠানগুলোতে, যেমন ইসলামী ব্যাংক, শরিয়া হুকুম প্রধান নিয়ন্ত্রক। আবার এইসবগুলো ক্ষেত্রে একে অপরের প্রভাবান্বিত হয়ে থাকে। বাজার, আইন, ইসলামী মূল্যবোধ কোনটি আমাদের অর্থনীতিতে একক বা একচ্ছত্র প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়নি। যার পরিশেষে আমরা এখন পুঁজিবাদ বা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সেটি আমরা বেশ ভালোভাবে দেখব। প্রথমে জানব পুঁজিবাদ কাকে বলে, কখন থেকে পুঁজিবাদ শুরু হয়েছে সেই প্রশ্নগুলি উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে ক্যাপিটালিস্টিক ইকোনমি। উৎপাদন ব্যবস্থায় উৎপাদনগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগী সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এই ধরনের অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সমর্থক। তাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝব, সেটাই হচ্ছে আমাদের মূল ধারণাটা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমরা কি করে বুঝব? আর প্রত্যেকটি জিনিসেই বোঝার ক্ষেত্রে কিছু না কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য থাকে। ঠিক তেমনইভাবে আমার এই অর্থনীতির ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে। সেগুলি হচ্ছে, এক, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বলছি। এক হচ্ছে তোমার সম্পদের
মালিকানা থাকবে সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ সম্পদের ব্যক্তি মালিকানা। উদ্যোগ ও ব্যক্তিগত উদ্যোগ, তোমরা সবসময় বিভিন্ন চারটি অর্থ ব্যবস্থা আছে, তো চারটি অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য লিখিতভাবে করবে এবং এই চারটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি মনে রাখতে পারলে এখান থেকে একটা বা দুটি প্রশ্ন নিশ্চিত কমন করবে এবং পয়েন্টে লিখতে পারলে 10-এ 10 আসবে। সম্পদ ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তিগত উদ্যোগ, অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মুনাফা অর্জন, ভোক্তার স্বাধীনতা, আয় বৈষম্য এবং সরকারের ভূমিকা। এই 8টি বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সম্পদের মালিকানা হলো ব্যক্তিগত, মানে সম্পদ ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তিগত উদ্যোগে কাজ করে অবাধ প্রতিযোগিতা চলতে থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মুনাফা অর্জন করে মূল উদ্দেশ্য। ভোক্তার স্বাধীনতা আছে, আয় বৈষম্য বিদ্যমান, সরকারের ভূমিকা। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা কার্যক্রম পরিচালিত হয়। কেউ নিঃস্বার্থভাবে নয়, বরং প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যকলাপগুলি পরিচালনা করে থাকে। তাহলে আমি আবারও বলছি যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হচ্ছে সম্পদের মালিক হলো ব্যক্তি মালিকানাধীন, সম্পদের ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তিগত উদ্যোগ, অবাধ প্রতিযোগিতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, মুনাফা অর্জন, ভোক্তার স্বাধীনতা, আয় বৈষম্য এবং সরকারের ভূমিকা। এই 8টা বৈশিষ্ট্য হচ্ছে আমার গণতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক অথবা পরিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপরে আসে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোন দ্রব্য কোন দ্রব্য কী পরিমাণে কীভাবে কার জন্য উৎপাদন করা হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে থাকে। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা, মানে একক কোনো মালিকানা নেই। আমরা গণতন্ত্রে করেছি মালিকানা ব্যক্তি উদ্যোগ, একজন হতে পারে, 10 জন হতে পারে। কেন্দ্রীয় পরিকল্পনা, কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা, রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা গ্রহণ করে ওই পরিকল্পনা অনুসারে দেশে উৎপাদন এবং বন্টন পরিচালিত হয়। পক্ষান্তরে ব্যক্তিগত উদ্যোগে সব কিছু পরিচালনা হয়ে থাকে হল পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। ভোক্তার স্বাধীনতার অভাব, ভোক্তা যা খুশি তাই ভোগ করতে পারবে না, নির্দিষ্ট পরিমাণে ভোগ করতে হবে এবং সেটা কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা থাকবে। ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনো কিছু উৎপাদন বা ভোগ করতে পারে না। অবাধ প্রতিযোগিতার অভাব, অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগ উৎপাদন পরিচালিত হওয়া, সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তা
প্রতিযোগিতার অভাব প্রতিযোগিতা থাকে না, কিন্তু পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। কে কার চেয়ে ভালো করতে পারে পণ্যটা, সেটাই তাদের মূল লক্ষ্য, এবং সেটা থেকে বিক্রি করে সবচেয়ে মুনাফা কে বেশি অর্জন করতে পারে সেটাই তাদের মূল লক্ষ্য, মানে মুনাফা অর্জন করাই মূল লক্ষ্য। ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি আর পক্ষান্তরে সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন প্রচলিত হয়ে থাকে। ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই সরকারি এবং সামাজিক মালিকানার অধীন থাকে বলে ব্যক্তিগত মুনাফা থাকে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই দুয়ের মধ্যে সম্পূর্ণ বিপরীত ধর্মী অর্থ ব্যবস্থা। তাদের পয়েন্টগুলো মনে রাখলে অবশ্যই লিখতে পারবে। এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তারই একটা মাঝামাঝি রূপ, সেটার নাম হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ এই মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগের সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশ মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত মিশ্র অর্থ ব্যবস্থার অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে। সাধারণত মিশ্র অর্থনীতির নিম্নলিখিত কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমনটা লক্ষ্য করেছিলাম আমরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থার সম্পদের ব্যক্তিগত, সমবায় ও সরকারি মালিকানা। ব্যক্তিগত হতে পারে, সরকারি হতে পারে এবং সমবায় ভিত্তিক হতে পারে। মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর অস্থাবর সম্পত্তির অবাধে ভোগ করতে পারে এবং ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে থাকে। ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বন্টন, ভোগসহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত এবং গঠিত হয়ে থাকে। সরকারি উদ্যোগ মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। মুনাফা অর্জন। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়, তবে তা অতিরিক্ত বা একচেটিয়া মুনাফা নয়। ভোক্তা স্বাধীনতা। মিশ্র অর্থ ব্যবস্থায় ভোক্তা সাধারণত দ্রব্য ক্রয় বিক্রয় ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে, তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধূমপান, মাদক দ্রব্য উৎপাদন, ভোগ ইত্যাদি। বিশ্বে কোথাও বিশুদ্ধ গণতন্ত্র বা বিশুদ্ধ সমাজতন্ত্র না থাকার কারণে অনেকেই মিশ্র অর্থ ব্যবস্থাকে একটা উন্নত অর্থ ব্যবস্থা বলে মনে করেন। অর্থাৎ বিশ্বের মাঝে কোথাও বিশুদ্ধ গণতন্ত্র বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, বিশুদ্ধ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে এই মিশ্র অর্থ ব্যবস্থাকে একটি উন্নত অর্থ ব্যবস্থা বলে মনে করেন। সর্বশেষে আসুন ইসলামিক অর্থ ব্যবস্থা। আমাদের মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার পথে পাথেয় স্বরূপ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন নাযিল করেছেন। এই কোরআনেই একজন পরিবার, একজন মানুষ, সমাজ তথা দেশ কীভাবে পরিচালিত হবে তার নিখুঁতভাবে সেখানে বর্ণনা করা আছে। ইসলামের মৌলিক নিয়মকানুনের উপর ভিত্তি করেই গড়ে উঠছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ বৈশিষ্ট্য হল ইসলাম ধর্মে বিশ্বাসী, সুদমুক্ত আমানত, যাকাত ও ফিতরা ইত্যাদি। সেই ধর্ম জাকাত ও ফিতরাতে, জাকাত এবং ফিতরাতে কতগুলি ধনী রাষ্ট্র আছে বা ধনী মানুষ আছে, তারা যদি সবাই জাকাত ফিতরা দান করে, সেই জাকাতের অর্থ যদি সমুদ্রের অর্থ পুণ্যকাণ্ডে কর্মকাণ্ডে ব্যয় করা হয়, তাদেরকে যত নিঃস্ব অসহায় মানুষ আছে তারা সবাই তারা গর্ব করবে এবং ভালো একটি সুখী সুন্দর জীবনযাপন ব্যবস্থা চালাতে পারবে। আচ্ছা, তাই আমরা শেষ করে দিলাম। এই পড়াটুকু ছিল আমাদের। এখান থেকে তোমাদের নবম শ্রেণীতে 2টা প্রশ্ন থাকবে, দশম শ্রেণীতে থাকবে 1টা প্রশ্ন, আর প্রতি বছরই এসএসসি পরীক্ষা কমপক্ষে 1টা, এমনকি ভাগ্য ভালো হলে 2টি প্রশ্ন পেতে পারো, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে আমরা ফিডব্যাক দিচ্ছি। আবার আমরা ঠিক করেছি যে আইনের বৃত্তাকার প্রবাহ, পরিবার জনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা বলছি। অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। আয়ের বৃত্তাকার প্রভাবে থাকবে কি ভোক্তা এবং ফার্ম। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন, ব্যক্তিগত উদ্যোগ, সরকারি মালিকানা অনুপস্থিত ইত্যাদি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে রাষ্ট্র বা কেন্দ্র সবকিছু পরিচালনা করবে। মিশ্র অর্থ ব্যবস্থা পুঁজিবাদ বা গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যে একটা মধ্যবর্তী স্তর, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তারপরে আসছে আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা, আমাদের কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়ে থাকে, সেটা হচ্ছে কি ইসলামিক অর্থ ব্যবস্থা। তাহলে এই অধ্যায়টুকু আমরা পুরোটাই পড়ে নিব। পিছনে যদি কারো কোনো সমস্যা থাকে তাও আমরা বারবার দেখে নিব। মানুষ যা চায় তা সব কিছু পায় না। মানুষ যা চায় তার সব কিছু পায় না। মানুষের এই না পাওয়া চাওয়ার নামই হচ্ছে অভাব। মানুষের জীবনে অভাবের শেষ নেই। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তোমার কাছে 1,000 টাকা আছে। 1,000 টাকা তোমার শার্ট, প্যান্ট, ভালো জুতো দরকার। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছে আছে মাত্র কত? 1,000 টাকা। তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। অর্থনীতি এটাকে সম্পদের কি বলা হয়? দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়ের প্রয়োজন থাকতো না। অর্থনীতি শিক্ষাদান করে কীভাবে সীমিত সম্পদের সংক্ষিপ্ত ব্যবহার সম্ভব করতে পারে। সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করা যেতে পারে, সেটা নিয়েই অর্থনীতি কাজ করে। চাওয়া পাওয়ার সব কিছু না পাওয়ার মানুষের মূল সমস্যা। যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে সম্পদ দরকার হয়, কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদই
সীমিত দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব। সেই জন্যই সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ করা যায় না। দুষ্প্রাপ্যতার কারণ এটাই। অসীম সম্পদ বলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিনসনের মতে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানবীয় আচরণ বিশ্লেষণ করে। স্যামুয়েলসনের মতে সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অর্থনীতি বিষয়ের পরিধিও অনেক বেড়েছে। অতীত ও বর্তমান অর্থনীতি বিষয়ের সমন্বয় অর্থনীতি বিষয়ও অনেক উন্নত সমৃদ্ধ। প্রথমে যারা অর্থনীতি বিষয়ে উপস্থাপনা করেছেন তাদের মধ্যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, স্টুয়ার্ট মিল অর্থনীতিকে সম্পদের উৎপাদন ও বন্টনের বিজ্ঞান বলে অভিহিত করেন। এদের মধ্যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অর্থনীতি এই যারা ক্লাসিক্যাল অর্থনীতি নামে পরিচিত, তখন অর্থনীতি বা ইকোনমিক্স এর নাম ছিল রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি। রাজনীতি সংজ্ঞা হচ্ছে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন এবং কারণগুলো অনুসন্ধান করে। কি করে? সম্পদের ধরন এবং কারণগুলো অনুসন্ধান করে। যাক শিক্ষার তাহলে আজকের আমাদের পাঠের বিষয়বস্তুগুলো হলো যা করতে হবে: আয়ের বৃত্তাকার প্রবাহ, পুঁজিবাদ বা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা। আমরা প্রত্যেকটা অর্থ ব্যবস্থারই তার যে পয়েন্টগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো বারবার বলেছি এবং বলেছি। তোমরা সেগুলো খাতায় লিখবে, পড়বে, অনুধাবন করবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে, যদি সুযোগ পায় প্রশ্ন আসে, তাহলে সেগুলো আবার সমাধান দেওয়ার চেষ্টা করবে। তবে মনে রাখতে হবে আমাদের এই 4টি অর্থ ব্যবস্থা থেকে নবম শ্রেণীতে কমপক্ষে 2টি, দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষা কমপক্ষে 1টি প্রশ্ন অবশ্যই থাকবে। আমার কথাগুলি ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বারবার করবা, অনুধাবন করবা এবং সে অনুসারে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা।